দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন টক শো ভিন্ন মাত্রা। আজকে আমাদের আলোচনার বিষয় ব্লকেড ও জননিরাপত্তার আয়োজন। স্টুডিওতে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক, আপনাকে স্টুডিওতে স্বাগত। এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি এবং অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। একই সাথে জানিয়ে রাখছি অনুষ্ঠান ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচার হচ্ছে, আপনারা সেখানেও দেখতে পারেন। যে শরীফ ভাই, আপনার কাছে প্রথমে যেতে চাই যে বিষয়টি নিয়ে, যে ব্লকেড ও জননিরাপত্তার আয়োজন দিয়ে আমরা যে কথাগুলো বলতে চাই যে বিষয়টি, যে বিষয়টা এখন আমরা দেখতে পাচ্ছি যে একটু রাজনৈতিক অস্থিরতা, সেটি একটি বিষয়, আবার জননিরাপত্তা সেটি আরেকটি বিষয়। দুটি ভিন্নভাবে। আবার নিরাপত্তার জায়গায় গেলে সব কিছু আবার একই, যে দেশের জনগণের নিরাপত্তা। কিন্তু আমরা প্রতিদিনই কোথাও না কোথাও নৈরাজ্য দেখছি। বিশেষ করে আজকেও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে ঘুমন্ত অবস্থায়, সেখানে বাসের একজন কর্মী ছিল, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো এই যে জননিরাপত্তার একটি হুমকি জনগণ মনে করছে, এটি তো রাষ্ট্রের যিনি ক্ষমতায় আছেন তাদের উপর অর্পিত হয়। এই সব কিছু মিলে আমরা আলোচনায় যাব। আপনার কাছে প্রথমেই যেটাই যেতে চাই যে জননিরাপত্তার আয়োজন তো এটি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি করে থাকেন। সেই জায়গাটা থেকে তাদের দায়িত্ব, কর্তব্য, কাজ কতটুকু কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকের শুভেচ্ছা। গত কয়েকদিন ধরে আমাদের এখানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের নিরাপত্তাহীনতা এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো অনেকগুলো ঘটনা আমরা দেখছি। যে চিত্রগুলো আমরা দেখছি তার কতটুকু যে কর্মসূচি আহ্বান করছে তাদের সম্পৃক্ততা কতটুকু, অথবা এই কর্মসূচিকে ঘিরে তৃতীয় কোনো পক্ষ এর ভেতরে কোনো ধরনের ভূমিকা রাখে কিনা, এটি এখনও পরিষ্কার না। আমাদের রাজনীতিতে নানা ধরনের নেতিবাচক যে ঘটনাগুলো আছে, তার একটা ঘটনা হচ্ছে যে নিজের দায়টাকে অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া। আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে কয়েক বছর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ জননেতা এম.কে. আনোয়ার, তার নামে মামলা হলো। তিনি ঢাকায় বসে বোমা হামলা করলেন কুমিল্লাতে। তিনি ছিলেন ঢাকায় তার এলিফ্যান্ট রোডের বাসায় এবং তিনি আসামি হলেন। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে তার যে নির্বাচনী এলাকা, সেখানে বোমা হামলা হয়েছে এবং তিনি সেই হামলায় অংশগ্রহণ করেছেন। এবং প্রায় ৮০-৮৫ বছর বয়স্ক এই মানুষটাকে আমরা অনেকেই দেখেছি যে তাকে এক ধরনের কাঁধে করে আদালতে হাজির করা হয়েছে এবং এগুলো ছিল রাজনৈতিক নিষ্ঠুরতা। আমাদের এখানে সবসময় এই ঘটনাগুলো ঘটে। আবার প্রকৃত অপরাধী যারা, তাদেরকে আইনের আওতায় না এনে এর সাথে রাজনীতিকে যুক্ত করে দেওয়া হয়। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যারা কর্মসূচির আহ্বান করেছে, যে দলটি এর আগে ঠিক এই ধরনের ঘটনার প্রেক্ষিতে তারা মিডিয়ার সামনে এসে নানা ধরনের দম্ভের সাথে অনেক ধরনের বিরোধী দলকে কোনো তদন্ত ছাড়া যেভাবে অভিযুক্ত করতেন, সেই ঘটনাগুলো আমাদের জানা আছে। আমরা এখনও সেই ঘটনা প্রায় পুনরাবৃত্তি দেখছি। আমার এই জায়গাতে প্রশ্ন ছিল যে নির্বাচিত সরকারের সময়ে যদি এই দৃশ্য হয়, সেই দৃশ্য কি এখনো চলমান অন্তর্বর্তী সরকারের সময়? প্রত্যাশিত না। একটা গণ অভ্যুত্থান হওয়া মানে হচ্ছে আপনি শুধুমাত্র মুখের পরিবর্তন না, শাসকের পরিবর্তন না, এখানে আপনার কালচারের যে পরিবর্তনটা, সেটা আমাদের প্রত্যাশিত, যে সংস্কৃতির পরিবর্তনটা হবে। কিন্তু সংস্কৃতির পরিবর্তনটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের যে দায়িত্বটা আছে, সরকার সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করেনি অথবা করতে পারেনি। আপনাকে মনে করিয়ে দিই, এই সরকার দায়িত্ব নেওয়ার পর যে পরিস্থিতিতে দায়িত্বটা গ্রহণ করেছে, পরিস্থিতিটা স্বাভাবিক পরিস্থিতি ছিল না। একটা ১.৫ দশকের একটা শাসন এবং সমাজের মধ্যে, রাজনীতিতে, আইন শৃঙ্খলা, বিভিন্ন জায়গায় অসংখ্য ক্ষত তৈরি হয়েছে এবং সেই ক্ষত থেকে রক্তপাত ঘটছিল যখন,
তখন দায়িত্বটা গ্রহণ করার পরে চেষ্টাটা ছিল কিনা সরকারের, চেষ্টাটা ছিল না। কুমিল্লাতে দুটো মাজারে মাইকিং করে পুড়িয়ে দেওয়ার পর প্রায় ৩,০০০ মানুষের বিরুদ্ধে মামলা করে মাত্র ২ জনকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে। এই ধরনের অসংখ্য ঘটনা আছে এবং এই পর্যন্ত প্রায় শতাধিক মাজারে হামলার ঘটনা ঘটলেও গড়ে যে ৫০ থেকে ৬০ জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সরকার চাইলে, পুলিশ চাইলে কেউ গ্রেপ্তার করতে পারে, কিন্তু পুলিশের যে সংস্কৃতি, তার দীর্ঘদিনের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস থেকে সে বেরিয়ে আসতে পারে। তার মানে আমি শেষ করে দিচ্ছি, গত ৩ দিন আগে আপনি দেখলেন যে একজন রাজনৈতিক নেতা, একজন রাজনীতিবিদ, তিনি একটা অনুষ্ঠানে গিয়েছেন, একজন পুলিশ কর্মকর্তা ইউনিফর্ম পরা অবস্থায় এসে ওই পলিটিশিয়ানের পায়ে হাত দিয়ে সালাম করছে। এর ভেতর থেকে এই বাহিনীটার প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে তারা তাদের অতীতের ভুলগুলো আর করবে না, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ঘটনাগুলো অনবরত পুনরাবৃত্তি হচ্ছে। তার মানে এই কথা, সংস্কৃতির খুব বেশি পরিবর্তন হয়েছে আমার কাছে মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। তার মানে জননিরাপত্তার যে আয়োজন, সেই জায়গাটা থেকে একটু থেকেই যায়, শঙ্কা হুঁশিয়ারি থেকেই যায়। জি, জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনার কাছে আসতে চাই। আমাদের যে আলোচনা, যে ব্লকেট ও জননিরাপত্তার আয়োজন, আমরা যদি ভুল না করি গেল বছরের ৭ জুলাই বাংলা ব্লকেটের মাধ্যমে শুরু হয়েছিল এবং সেখানে ছাত্র জনতার ব্যানারে ব্লকেট কর্মসূচি হয়। সেটা বাস্তবায়ন যথেষ্ট পরিমাণে সেটা হয়েছে বিভিন্ন জায়গায়। আপনিও এই যে তরুণ যে রাজনীতি মানে দল, রাজনৈতিক দল, সেই চাকার সাথে আপনিও সম্পৃক্ত আছেন। আমি যে জায়গায় যেতে চাই যে এই ব্লকেট সম্পর্কে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই, সেখান থেকে তারপরে সেই জায়গার যে মানে জননিরাপত্তার যে আয়োজন, অর্থাৎ যেভাবে যাওয়া হয়েছিল, সেটি আপনার বাস্তবায়ন দেখছেন। জি, ধন্যবাদ সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। না, ব্লকেট মানে ব্যাপারটা হচ্ছে 13 তারিখে সম্ভবত আইসিটিতে একটা রায়ের ডেট আছে, মানে একটা রায় দিবে, মানে রায় কবে দিবে এরকম একটা ডেট, ঘোষণার ডেট মানে 13 তারিখ। ওইটাকে কেন্দ্র করেই যে পতিত ফ্যাসিস্ট তারা এই ব্লকেটের ঘোষণা দিয়েছে। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে যে প্রত্যেকটা ঘোষণাই আসতেছে হচ্ছে অনলাইনে, এবং হচ্ছে যে যারা ঘোষণা দিচ্ছে সবাই বিদেশে খুবই আরামের মধ্যে আছে। এখানে ধরেন কিছু মানুষকে তারা উস্কে দিচ্ছে। এই কিছু মানুষের ভিতরে কিছু ধরেন ওই গ্রাম থেকে ধরেন কিছু ধরে আনা মানুষ আছে, কিছু ভাড়াটিয়া মানুষ আছে, কিছু নেশাগ্রস্ত ব্যক্তি আছে, এবং বেশ বড় এদের পেছনে আবার বেশ বড় সংখ্যক একটা সন্ত্রাসী গোষ্ঠী আছে। কারণ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, আমরা জানতাম। সো এই একটা বড় সন্ত্রাসী গোষ্ঠী এইখানে ধরেন আছে। কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছে, একজন জনৈক সাংবাদিক, উনি একটা খবর দিয়েছেন যে ইন্ডিয়া থেকে বেশ বড় অঙ্কের একটা অ্যামাউন্টটা কত আমার এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না, কিন্তু অ্যামাউন্টটা কয়েকশো কোটি টাকা সম্ভবত, এটার জাল নোট বাংলাদেশে ঢোকানো হয়েছে। আমরা দেখেছি খবরে, সেটা কেন্দ্র করে মানে ইলেকশন এবং হচ্ছে যে বিচারগুলোর রায় যখন আস্তে আস্তে আসা শুরু হবে, এই সিচুয়েশনটাকে কেন্দ্র করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। তো এটা করার চেষ্টা করা হচ্ছে, তবে খুব একটা বেশি কিছু ধরেন এটা করতে পারবে এটা আমার কাছে মনে হয় নাই। এই যে ঘটনাগুলো ঘটতেছে এখানে, হ্যাঁ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা তো অবশ্যই দুঃখজনক। গতকালকে রাত্রে যেই বাস শ্রমিকের সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা বেশ দুঃখজনক ব্যাপার। এদের এই চরিত্র তো অনেক পুরনো, এরা 2014-15 সালেও হচ্ছে গিয়া দেখা গেছে যে তারা বিরোধী দলের উপরে দায় চাপানোর জন্য তারা নিজেরাই গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে দিয়েছে। পরবর্তীতে দেখা গেছে এগুলোর মধ্যে তাদের দলের লোকেরাই যুক্ত। তো এই মডেলের সহিংসতা করা, সন্ত্রাস করা, এটা এদের জন্য খুব কি বলে যে পুরনো, বের হওয়া গেল না এই ধরনের সংস্কৃতি। ওদের কাছ থেকে তো আপনি বের হতে পারবেন এটা আশা করার কোনো কারণ নেই, কারণ তারা তো বাংলাদেশকে ওন করে না। তারা ধরেন এখন ইভেন গত পরশু সম্ভবত দিল্লিতে যে অ্যাটাক হয়েছে, তাদের একজন সাবেক মন্ত্রী ছিল, সে তার ফেসবুক স্ট্যাটাসে ওই ঘটনাটাকে উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে বলেছে
যে এই ঘটনাটার সাথে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যুক্ত আছে কিনা এটা দেখা দরকার। কারণ ইন দ্য মিন টাইম বাংলাদেশে নাকি বেশ কিছু পাকিস্তানি সেনা কর্মকর্তা এসছে। তো পাকিস্তানি সেনা কর্মকর্তারা যেহেতু এসেছে, তাহলে বাংলাদেশ থেকে দিল্লিতে অ্যাটাক করার একটা সম্ভাবনা থাকে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশকে ধ্বংস করে হলেও ওরা বাংলাদেশের উপরে যে ইন্ডিয়ান কলোনি, এই কলোনিটা বজায় রাখতে চায় এবং এই কলোনিটা আওয়ামী লীগকে দিয়ে বজায় রাখবে। ওরা হচ্ছে এই কলোনির ধরেন এখানকার মাস্টার। এইটা হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং। হোয়ারএজ এই পুরো ভারতবর্ষের ভেতরে কয়েক কোটি মুসলমান প্রায় নমানুষ হয়ে আছে। যে কোনোভাবেই ধরেন একটা বাংলাদেশ কানেকশন কিংবা একটা পাকিস্তান কানেকশন কিংবা একটা কাশ্মীর কানেকশন, এইগুলো এস্টাবলিশ করতে পারলেই ওইখানকার মুসলমানদের উপরে নির্যাতন নেমে আসে। এইটাকে তারা আরও উস্কে দিচ্ছে, এটাকে ওরা আরও উস্কে দিচ্ছে। এবং হচ্ছে যে দিল্লিতে কি ঘটনা ঘটেছে সেটার পেছনে বাংলাদেশ কানেকশন খোঁজা হচ্ছে। এবং বা এই তাদের এই যে পতিত যে খুনি ধরেন ইন্ডিয়া এবং হচ্ছে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া, আমরা জানি যে এই মিডিয়াগুলোতে হচ্ছে গিয়ে পুরোপুরি ধরেন মনে করেন যে পেইড নিউজ করা হয়, পেইড সাক্ষাৎকার। এই পেইড সাক্ষাৎকারের ভিতরে এমনও বলা হয়েছে যে এটা এই গত জুলাইতে এখানে যেটা ঘটেছে এটা নাকি রায়ট। এই ঘটনাগুলো তারা ঘটছে। মোট কথা হচ্ছে যে তারা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় গোলাপানিতে মাছ শিকার করার জন্য। কিন্তু আসার জায়গা হচ্ছে এই কোনো কিছু আসলে কাজ করছে না। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের, কিন্তু কোনো কিছু কাজ করছে না। প্রধানত হচ্ছে যে শরীফ ভাই যেটা বলেছেন যে হ্যাঁ, গণ অভ্যুত্থানের পরে ধরেন একটা রাতারাতি যদি আমরা একটা খুবই সুপার ইন্টেলিজেন্ট, সুপার ধরেন একটা দক্ষ সুপার একটা পুলিশ বাহিনী পেয়ে যেতাম, সেটা খুব ভালো হতো। কিন্তু এটা তো ধরেন এটা তো এটা তো আকাশ থেকে নামবে না। আপনাকে এটা বুঝতে হবে, এটা তো আকাশ থেকে নামবে না। আপনার এই পুলিশ বাহিনী টোটাল বন্ধ করে দিয়ে নতুন একটা পুলিশ বাহিনী যদি আপনি নিতে পারতেন তাহলে এটা হইতো। ঘটনা হচ্ছে সেটা যদি করার চেষ্টা করা হইতো তাহলে বাকিরা এটা মানত কিনা, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা করা যায় নাই কিংবা করা হয় নাই, তাহলে এই পুলিশ বাহিনীকে দিয়েই তো আপনি এটা চালাবেন, তাই না? তো এইটাকে দিয়ে তো আপনি রাতারাতি কোনো পরিবর্তন আশা করতে পারেন না। কিন্তু মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে এই পুরো পরিস্থিতির ভিতরে জনগণ, বিশেষত ছাত্র জনতা, আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গাতে ছাত্র জনতা যখনই এর ধরনের ডিস্টার্ব করার চেষ্টা করেছে, ছাত্র জনতা এটাকে প্রতিহত করতেছে এবং তাদেরকে ধরে পুলিশে হস্তান্তর করতেছে। তার মানে হচ্ছে যে এইটা জনগণের একটা ন্যাচারাল প্রতিরোধ এখানে আছে। সো এইটা করে তারা খুব বেশি দূর আগাতে পারবে না। জি, আপনার কাছে আসবো আবার। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যেতে চাই। যে কথাটি প্রথমে আপনিও বলেছিলেন, উনিও বললেন, আমিও জানতে চাই আপনাদের কাছে যে অর্থাৎ উদরপিণ্ডি বোদর ঘাড়ে যে কথাটা যেটা আপনি বলতে চেয়েছিলেন, এই যে পুরনো মানে রাজনৈতিক কালচার এবং একটি কোনো একটা নৈরাজ্য তৈরি করে কোনো একটা অবস্থাকে পরিবর্তন করার জন্য, জনগণের মতামত, জনগণের চিন্তাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য আরেকজনের উপর দোষ চাপানো, এরকম একটি বিষয় দেখি। এইখান থেকে বের হয়ে আসা গেল না কেন যায় না? ধন্যবাদ। প্রথমত, আমাদের অভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতির কি কোনো পরিবর্তন হয়েছে? আপনি আমাকে দেখাতে পারবেন যে এই একটা জায়গায় রাজনৈতিক সংস্কৃতির আমরা পরিবর্তন করেছি? আমাদের আকাঙ্ক্ষা ছিল কোথাও আমাদের যে পরিবর্তনের জন্য তো অভ্যুত্থান হলো এবং জনগণের প্রত্যাশা ছিল, সেটা ছিল। আপনি নিজে বলছেন আমরা দেখছি কিছু হয়নি। আমি দর্শকদেরকে জিজ্ঞেস করি, আজ থেকে 2 বছর আগে আপনি যে দামে সবজি কিনতেন, কক্সবাজার থেকে ঢাকার কাউরান বাজার পর্যন্ত আসতে একটা সবজির ট্রাককে 22 জায়গায় চাঁদা দিতে হতো, এবং এরপরে আপনি যে দামে সবজিটা কিনতেন এখন তার থেকে প্রায় একই দামে কেনেন। কেন? তখন তো চাঁদাবাজিটা হতো, তাহলে চাঁদাবাজিটা কি এখন যদি না হয়ে থাকে তাহলে এখন তার মানে হচ্ছে যে চাঁদাবাজিটা হচ্ছে। এবং আমরা এটাও ভিডিওতে দেখেছি যে চাঁদাবাজদের যে সার্কেলটা, সেটাকে একজন আরেকজনের হাতে তুলে দিচ্ছে। এখন মানে চাঁদা যে ঘাটে যেখানে নেওয়া হতো সেটাই আছে, মানে বদলেছে আর মুখ বদল হয়েছে। আপনাকে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। এখন এই জায়গাটাই জি একটু মানে যেতে যেতে আপনার সাথে কথা বলি। এই যে বিষয়টা, এটি তো আপনি আমরা সবাই জানি, লেখালেখি হয়, মানুষ জানে, বুঝেও, এবং মানুষ সেই জায়গায় যারা বুঝে অ্যাকশন নেওয়ার জন্য যারা আছেন, যারা নিরাপত্তার জন্য আছেন, তারা এই ব্যবস্থা নেয় না কেন? এর পেছনে পলিটিক্স আছে, এর পেছনেও রাজনীতি আছে।
আপনি গত কয়েকদিন আগে পুলিশের আইজিপি তিনি মিডিয়ার সামনে এসে বললেন যে আমি যখন কোনো একটা ইনিশিয়েটিভ নেই তখন কেউ না কেউ জিজ্ঞেস করে যে যাকে নতুন করে দায়িত্ব দিলেন তিনি কি আমাদের লোক। তার অর্থ হচ্ছে এখন কি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আছে? পলিটিক্যাল গভর্নমেন্ট নেই। যে সরকারটা তাহলে এই আছে কোশ্চেন তো আর এখন আসার কথা না। যে সরকারটা আছে এই সরকার একটা নির্দলীয় ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটা সরকার। তার ব্যক্তিগত কোনো লাভ নেই। ধরেন যে পটুয়াখালীর আব্দুল লতিফকে বগুড়ার এসপি করার ভেতর থেকে তার ব্যক্তি দলীয় কোনো সুবিধা হওয়ার কথা না। তারপরে জিজ্ঞেসটা কারা করছে? জিজ্ঞেসটা করছে এর পেছনে যে রাজনৈতিক শক্তিগুলো আছে যারা গণ অভ্যুত্থানে লিড করেছিল, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল। তো এখন পরিবর্তনটা হলো না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আমরা তুলেছি তার একটা বড় অভিযোগ ছিল যে তারা প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করত, প্রশাসনকে দলীয়করণ করেছে। এবং আমি এই ধরনের বেশ কিছু শিক্ষককে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ান বা পড়াতেন। তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে আপনি আসলে বিশ্ববিদ্যালয়ের কোন পজিশনে আছেন, তিনি ওই তার পরিচয় দেওয়ার থেকে তিনি আওয়ামী লীগের কোনো একটা উপকমিটির সদস্য হিসেবে এটি বলতে গর্ববোধ করতেন। তার অর্থ হচ্ছে প্রশাসনকে রাজনীতিকীকরণ করার অনিবার্য পরিণতি ছিল সেটি। এই সময়কালে আমাদের তথ্য উপদেষ্টা কয়েকদিন আগে যেটা বললেন যে প্রশাসন বিএনপি এবং জামাত মিলে দখল করে নিয়েছে, তার অর্থ হচ্ছে প্রশাসনের মধ্যে একসময় আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল আওয়ামী লীগ পুরো জিনিসটা তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আপনি অভ্যুত্থানটা করলেন কেন? এখন অন্য কেউ এই সংস্কৃতিটা বদল করবেন বলে তো। আপনার এখানে যারা যোগ্য, যারা দক্ষ তাদেরকে আপনি দায়িত্ব দিবেন এবং জনপ্রশাসন এখানে রাজনীতির কোনো জায়গা নেই। এখানকার কাকে আপনি কোথায় দায়িত্ব দিবেন তার একমাত্র মানদণ্ড হচ্ছে তার দক্ষতা, তার যোগ্যতা, তার সততা। কিন্তু যখন আমি তথ্য উপদেষ্টার কাছ থেকে শুনি যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ, জামাত এবং বিএনপি ভাগাভাগি করে নিয়েছে, প্রথম প্রশ্নটা হচ্ছে তাহলে সরকার তখন কি করেছে? দ্বিতীয় প্রশ্নটা হলো যে প্রশাসনের মধ্যে যে দক্ষ যারা ছিলেন, নির্দলীয়, যারা কোনো দলবাজি করেন না, তাদেরকে দায়িত্ব না দিয়ে আপনারা কেন দলের চাপের কাছে, কারণ আপনারা গণ অভ্যুত্থানের কাছে অঙ্গীকারাবদ্ধ, আপনারা বলেছিলেন যে এই সংস্কৃতিটার পরিবর্তন হবে, আপনারা কেন বিএনপি অথবা জামাতের চাপের কারণে এক বছর পরে এসে আপনি বলছেন যে এই কাজটি ইতিমধ্যে হয়ে গেছে? আপনার রাজনৈতিক দলগুলোর অনেক ধরনের প্ল্যান থাকে, তার একটা বড় প্ল্যানিং হচ্ছে যে সে প্রশাসনের মধ্যে নিজের খবরদারি, নিজের আধিপত্য প্রতিষ্ঠা করবে। কিন্তু অরাজনৈতিক সরকারের দায়িত্বটা কি? সেটিকে প্রতিরোধ করা। কিন্তু সেই প্রতিরোধের জায়গাটা কি আমরা দেখতে পাচ্ছি? এখন আমরা বলতে পারি যে না, প্রশাসনের মধ্যে আপনি দল নিরপেক্ষ কেউকে পাওয়া যাচ্ছে না বলে আমরা এই দুটো দল থেকে, তিনটা দল থেকে আমরা এখানে তাদেরকে দায়িত্ব দিয়েছি। আসলে কি সত্যি প্রশাসনের মধ্যে একজন মানুষও নেই যিনি দক্ষতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, সততা দিয়ে দায়িত্ব পালন করেন? সবাই কি দলবাজ? যদি সেটি হয় তাহলে আমাদের এখনকার উদাহরণও আছে, চিত্র সেটা তো হওয়ার কথা না। আপনি এই কথাটা যখন বলেন আমি একবারে উদাহরণ হিসাবে বলি, এনবিআর এর চেয়ারম্যান যিনি আছেন তার আগের সরকারের সাথে তার সংশ্লিষ্টতার অসংখ্য উদাহরণ আছে, তার ছবি আছে, ডকুমেন্টস আছে, অসংখ্য প্রমাণ আছে। তার থাকতে হয়েছে কারণ যে দায়িত্বে গেছেন সেই দায়িত্বে তাহলে আজকে যে তিনি এই দলের সঙ্গে বা এই সরকারের সাথে আছে এটা যে আর্টিফিশিয়াল না, ওইটাই যে অরিজিন, এটি আপনি কিভাবে বলবেন? অর্থাৎ যে সরকারি আসে আমরা এই জায়গাটাই দেখতে পাচ্ছি কোথাও কোথাও দলবাজদেরকে অর্থের বিনিময়ে তাদেরকে, গতকালকে প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে আপনি দেখবেন, ওয়াসাতে যাকে এখন চিফ ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি গত সরকারের সময় দুর্নীতির কারণে তার বিরুদ্ধে মামলা আছে এবং যে প্রক্রিয়া অনুসরণ করে তাকে এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে তার ভিতরে অনেক রকমের ৯-৬ করে যাতে তিনি এই দায়িত্বটা পান থাকতে পারেন এবং এই যে না বল না, তিনি যাতে দায়িত্বটা পান তার জন্য প্রসিডিংস পরিবর্তন করা, শর্ত পরিবর্তন করা, এগুলো। আমার কথাটা হচ্ছে যে অভ্যুত্থান মানে পরিবর্তন, অভ্যুত্থান মানে
যে অবস্থায় ছিলাম সেখান থেকে একটু রেগুলেশন বেটার যদি আমরা জায়গায় বলি যাওয়া। অন্তত পুলিশ দক্ষতা নিয়ে দায়িত্ব পালন করতে পারছে না, এটি সত্য। আগের যে সংস্কৃতি তার মধ্যে আছে, এটা সত্য। কিন্তু যখন একজন উপদেষ্টার টেবিল থেকে স্বাক্ষর করে আপনি এই ধরনের একজন দুর্নীতিবাজকে, যার বিরুদ্ধে মামলা আছে, সাসপেন্ড হয়েছিলেন, তার ফাইলটা যখন যায়, তখন আমি এর জন্য দায়ী করব কাকে? কাকে আমি অভিযুক্ত করব? জি, আপনার কথা বুঝতে পারছি। ওনার কথার রেশ ধরে আপনার কাছে যেতে চাই। মানে যে বিষয়টা, যে এই যে আমরা দেখলাম যে পুনরাবৃত্তি একই জায়গা, উনি যেটি লাস্ট একটি কথা বললেন যে ওয়াসার ইয়ের কথা, ইঞ্জিনিয়ারের কথা, এরকম ঘটনাগুলো তো ঘটছেই। তাহলে যে এই যে সংস্কার পরিবর্তন, যে জায়গাটার কথা ছিল, আবেদন ছিল, আবদার ছিল, মানে প্রতিবাদ ছিল, একবারও সংস্কারের কথা বলেন নাই তো, শরীফ ভাই পরিবর্তনের কথা বলছেন। শরীফ ভাইয়ের পরিবর্তন আমি যতটুকু রিড করলাম, আমি খুব মনোযোগ দিয়ে ওনার কথা শুনছি, উনি খুবই সিনিয়র রাজনীতিবিদ, উনি আসলে ব্যক্তি পরিবর্তনের কথা বলছে এবং উনি সবসময় ইন্ডিকেট করতেছেন সরকারকে, উনি সিস্টেমকে ইন্ডিকেট করছেন না। এটাই হচ্ছে আমাদের এখানকার একটা বড় সংকটের জায়গা। শরীফ ভাইরা যে রাজনৈতিক লেগেসি থেকে এসছেন, শরীফ ভাইদের আরও প্রবলভাবে এইখানে সিস্টেমকে ইন্ডিকেট করা দরকার ছিল। ধরেন চাইলে আপনার পক্ষের লোককে, আপনার দলীয় সেবাদাসকে এখানে প্রশাসনে নিয়োগ দেওয়া যায়, পুলিশে নিয়োগ দেওয়া যায়। সিস্টেমটা এইরকম, আপনি ওইরকম একটা সিস্টেম ঠিক রাখবেন। এই সিস্টেমটা এই ধরনের মাফিয়া দলগুলো, আওয়ামী লীগ বিএনপির মতো মাফিয়া দল, যারা আমাদেরকে গত 4 দশক কিংবা 3 দশক শাসন করছে, ওদের কাছে আপনি ক্ষমতা দিবেন, ওরা কি ভালো লোককে ঢুকাবে? আপনি ভালো লোক কোথায় পাবেন? যোগ্য লোক কোথায় পাবেন? আমরা দেখছি না, এসটিমাম বলছে না যে তুমি আইসা করো, এই রিটেনটা শুধু পাস করে চলে আসো, পরে আমরা বাকিটা দেখব। এখন এসে আবার লুৎফুজ্জামান বাবর বলতেছে না, বলতেছে তো। তার মানে হচ্ছে এই সিস্টেমটা এরকম যে চাইলে এরকম লোককে দেওয়া যায়। তা এই সিস্টেমটা ঠিক থাকবে। আবার ধরেন একটা দুর্বল সরকার থাকবে, এই সরকারের ঘাড়ে আপনি উদরপিণ্ডি সব বোদর ঘাড়ে চাপিয়ে দিবেন। একটা ফ্যাসিস্ট পতনের পরে শুধু কি তার রাজনৈতিক পরাজয় দিয়েই আপনি একটা দেশকে ঠিক করবেন? ও আসলে কিভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে? ওর উপযোগী একটা কাঠামো, ফ্যাসিস্ট কাঠামো লাগে। ওর একটা ধরেন মনে করেন যে ফ্যাসিস্ট অর্থনীতি তৈরি হয়, ওর একটা ফ্যাসিস্ট কালচারাল ইন্ডাস্ট্রি তৈরি হয়, ওর বুদ্ধিজীবী তৈরি হয়, ওর মিডিয়া তৈরি হয়, তারপরে তো সে ফ্যাসিস্ট হয়ে ওঠে। ও একা একা ফ্যাসিস্ট হয়। আর আপনি বলতে পারেন শেখ হাসিনা ফ্যাসিস্ট না, সেটাও বলতে পারেন, কিন্তু আমি তো মনে করি সে ফ্যাসিস্ট। আমি আপনার উদাহরণ দিয়ে দেখাতে পারবো কীভাবে সে ফ্যাসিস্ট, আপনার মতো করে ফ্যাসিস্ট। সে তো মুসলিনের মতো ফ্যাসিস্ট হবে না, সে তো ইতালিতে শাসন করতে আসে নাই, সে তো বাংলাদেশে শাসন করতে আসছে। সো সেই জায়গা থেকে আপনাকে এটাকে বিচার করতে হবে। তাহলে এইটার যখন পতন হলো, রাজনৈতিক পতন যখন হইলো, বাকি একটা জায়গাতে আমরা আসলে হাত দিতে পারছি? এটা তো আমরা বলতে এটা এই সরকারের একার ব্যাপার না তো, সরকার এটা পারবে না। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো প্রধানত এটার জন্য ধরেন দায়ী ছিল, মানে দায়িত্ব ছিল তাদের। তারা কি দায়িত্বটা নিয়েছে? তাদের সকল কথার শেষে শুধু নির্বাচন দেন, নির্বাচন দিলেই তো দেশ ঠিক হয়ে যাবে। আপনি কি মনে করেন আজকে ধরেন আমরা সবচেয়ে বেশি হয়তো বা আমাদেরকে অভিযোগ করা হয় যে আমরা সবচেয়ে বেশি ইউটোপিয়ান সংস্কারের কথা বলছি। কালকে যদি কোনো সংস্কার না করে, কালকে যদি এনসিপির হাতে আপনি ক্ষমতা তুলে দেন, এনসিপি সংস্কার করবে? গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি তো নাই। তার মানে হচ্ছে আমি ইচ্ছা যদি করি তাহলে আমি করব, নাহলে আমি করব না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম, যে কাঠামো, যে সংস্কার, এটা কোনো একটা দলের উপরে নির্ভর করে না। যখন আপনি একটা দলের উপরে দিবেন, তখন এইটা ওই দলটা তার মতো করে করবে, যেটা 72 সালে আওয়ামী লীগ করছিল। এবং ওইটা আবার হয়েছে কি, ওইটা আবার অন্যদের মতো করে, মানে তাদের সাথে উপযোগী হয়েছে। তারা কি করছে, তারা যখন পাওয়ারে গেছে, দেখছে যে এটা তো আমার জন্য খুব ভালো, আরাম, আমার জন্য কাজ করে, আমি যা বলি সেভাবে কাজ করে, আমার কারো কাছে জিজ্ঞেস করা লাগে না, ব্যাস চলছে। আপনি ধরেন যে আপনি যে পাবলিক সার্ভিস কমিশন বানাইছেন, এই পাবলিক সার্ভিস কমিশন তো ব্রিটিশ পাবলিক সার্ভিস কমিশন, ব্রিটিশদের যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র আপনি এখনও ব্রিটিশ চলে গেছে 80 বছর, আপনি এখনও সেটা কন্টিনিউ করতেছেন। আপনি আশা করেন এটা দিয়ে খুব একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলবে? এটা তো হবে না। এই ব্রিটিশদের যে এই কী বলে পাবলিক সার্ভিস কমিশন, এইটা পাকিস্তান চালু করছে, পাকিস্তানের এই পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশে এসে চালু রাখছে। আমরা দেখছি না মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত ডিসিরা বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিল, তারা এসে শপথে বহাল হয়েছে না? গণ-অভ্যুত্থানের সময় তো তাই। এই যে ব্যুরোক্রেসি, এরা হচ্ছে এইবার হচ্ছে একমাত্র ঘটনা ঘটলো যে আমাদের যতগুলো পরিবর্তন ঘটেছে
সকল পরিবর্তনের সময় ব্যুরোক্রেসির কোনো না কোনো অংশ মানুষের পক্ষে দাঁড়াইছে। এই যে 24 সালে আপনি খেয়াল মনে করে দেখেন তো, মনে করতে পারেন কিনা একটা মানুষ কথা বলছে ব্যুরোক্রেসির যে আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষে আছি, আমরা ছাত্র জনতার পক্ষে আছি, আমরা এই ফ্যাসিস্টদের খুনের পক্ষে নাই, আমরা এই খুনের বিপক্ষে দাঁড়াচ্ছি, একটা মানুষ কথা বলছে? পুরো সিস্টেমটা অবিকল আছে। ইভেন এদেরকে আরো শক্তিশালী কিভাবে করা যায় সেই প্রক্রিয়া চালু করা হয়েছে। মানে নতুন নতুন এই স্টিমামও আমরা দেখতে পাইছি কিন্তু ইতিমধ্যে সাত্তার সাহেব বিরাট সমাবেশ করে ঘোষণা দিয়ে বলতেছে যে সকল কিছু সে নিয়ন্ত্রণ করতেছে, বিএনপির এই স্টিমাম হয়েছে না এই ঘটনা। ব্যাপারটা হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে এরকম যে এখানে ফ্যাসিস্ট হয়ে ওঠা যায়, মানে এটাকে যেটি আপনি আমরা ইন্ডিকেট করি এক্স্যাক্টলি যে সিস্টেমটা আমরা রয়ে গেছে ব্যক্তিকে পরিবর্তন করার কথা বলছি। ব্যক্তির মানসিকতা কোত্থেকে পরিবর্তন হবে? ধরেন আপনি যদি এইটার মধ্যে এসি না লাগান, আপনি যদি এটার মধ্যে এসি না লাগান তাহলে অবশ্যই আমাকে হাতা গুটিয়ে বসতে হবে, না তো আমার গরম লাগবে ভাই। আপনি যদি এখানে এসি রাখেন তাহলে আপনি কোট পরতে পারবেন। তার মানে হচ্ছে যে আপনি যে এখানে কোট পরে আসবেন সেটার জন্য আপনার এসিটা আগে দরকার, নাহলে আপনি এটা পড়তে পারবেন না। তো ওইটা হচ্ছে সিস্টেম, আপনি আগে এটা করবেন। তো ব্যক্তির উপরে দায় দিয়ে ধরেন আমরা এই যে 50 বছর 70 বছর আমরা পার করছি, এটা দিয়ে কাজ হবে না, আপনাকে সিস্টেমে হাত দিতে হবে। এবং এইবার আমি যে জায়গাতে আক্ষেপ করে বলতেছি, এটা শরীফ ভাই আমার খুবই সম্মানিত মানুষ, মানে ওনারা হচ্ছে বাংলাদেশের ওই পলিটিক্যাল লিগেসি ওনারা বহন করে যে ওনারা রাষ্ট্র নিয়ে অনেক বড় ধরনের মনে করেন ওনাদের এই কি বলে যে অনেক প্রগতিশীল কথা বলার কথা, কিন্তু ওনারা তো এগুলো বলতেছেন, উনি আবার ঘুরে গিয়ে সে ব্যক্তির মধ্যে ঢুকতেছেন। হবে না তো। আপনাকে এই ব্যুরোক্রেসি সংস্কার করতে হবে, এই পুলিশ সংস্কার করতে হবে, এই রাষ্ট্রের কাঠামো সংস্কার করতে হবে। এই যে ক্ষমতা যে আপনি পাবলিক সার্ভিস কমিশনকে প্রধানমন্ত্রীর আন্ডারে রাখবেন আর আপনি চিন্তা করবেন এখান থেকে দক্ষ লোক বেরোবে, যে প্রধানমন্ত্রীগুলো হইতেছে এক একটা মাফিয়াদের সর্দার, সে আপনাকে দক্ষ লোক আপনার কাছে আবার আসবো। শরীফ ভাই আপনার কাছে যেতে চাই, আপনি ক্লিয়ার করবেন বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত একটা ট্রেন যখন চলে, এই ট্রেনটা শুধুমাত্র তার মেশিনারিজের উপরে নির্ভর করে না, তার চালক যিনি আছেন তার দক্ষতার উপরে অনেকটা সময় নির্ভর করে, তার সতর্কতার উপরে নির্ভর করে যে তিনি ট্রেনটাকে বিপজ্জনক পরিস্থিতি থেকে এটিকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেন কিনা। ব্যক্তি কখনো কখনো সংস্কার দরকার এবং সংস্কারকে কেউকে না কাউকে লিড করতে হয় এবং লিড করেন। আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, আমি যে সংস্কারের লিডিং এর জায়গাতে তারা ছিল, লিডিং এর জায়গায় তারা চাইলে উদাহরণ তৈরি করতে পারতেন না, এটা আমার কোনোভাবেই মনে হয় না। তারা উদাহরণ তৈরি করতে পারতেন না এবং এই যে প্রত্যাশাটা তারা ওন করেন না, এটাও আমার মনে হয় না। প্রত্যাশাটা ওন করেন। বিপ্লবের অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, ইতিবাচক শক্তি রাস্তায় ছিলেন, তাদের অনেককেই আমরা দেখছি যে অনেক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। আমি আপনাকে 3টা উদাহরণ দিব। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ডিসি নিয়োগ ক্ষেত্রে এক ধরনের বিতর্ক তৈরি হলো। সরকার সিদ্ধান্ত নিল 4 জনকে দায়িত্ব দিয়ে একটা তদন্ত কমিটি করা হলো। কবে জানেন? 24 সালের অক্টোবর মাসের 9 তারিখে। ইন্টারনেট সার্চ দিলে আপনি পাবেন। এবং যে 4 জনই হচ্ছে সরকারের উপদেষ্টা। কোন উপদেষ্টা? যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের ভেতর থেকে এসেছেন। এই যে 4 জন, এইচটি ইমামও না। আমি আপনাকে মনে করিয়ে দিই, এইচটি ইমামের বিষয়টি যেহেতু এলো, তিনি একবার পাবনায় গিয়েছিলেন। পাবনায় আওয়ামী লীগ যুবলীগ একটা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় সেখানকার ডিসিএসপিকে পেটানোর পরে প্রায় 1.5 মাস পরে তিনি পাবনায় গিয়েছিলেন এবং কর্মকর্তাদেরকে বলেছিলেন যে দলের নেতাকর্মীদের কথা শুনতে হবে। তারপরে আমার একটা লেখা বেরিয়েছিল প্রথম আলোতে, পাবনা থেকে আমরা কি পেলাম। আমার ওই লেখার মধ্যে আমি ক্রিটিক করেছিলাম যে আমাদের এই সংস্কৃতির পরিবর্তন। আমি সেটাই এখন বলছি যে সংস্কৃতির পরিবর্তন করতে হলে কেউকে না কাউকে লিড দিতে হয়। এই লিড দেওয়ার সুযোগটা ছিল যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। সিস্টেমটা তারা পরিবর্তন করতে পারতেন, উদাহরণটা তৈরি করতে পারতেন। আমরা সদিচ্ছার অভাবে করে নাই। কোনো জায়গায় তারা হয়তো আটকে গেছেন। ওই যে আপনাকে উদাহরণ হিসেবে বললাম ডিসি নিয়োগের, অক্টোবর মাসের 9 তারিখে তদন্ত কমিটি হয়েছিল, বলা হয়েছিল 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। এখন পর্যন্ত সেই রিপোর্ট দেওয়া হয়নি। আব্দুল হামিদ যখন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বাইরে গেলেন, সঙ্গে সঙ্গে পাবলিক রিপার্কেশন দেখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল, কোনো আমলাকে দায়িত্ব দেয়নি। আওয়ামী লীগ আমলে যে আমলারা এখনো প্রশাসনে আছেন তাদেরকে না, 4 জনই হচ্ছে উপদেষ্টা, তারা এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশ করেননি। 2 সেপ্টেম্বর নুরুল হক নূরের উপরে যখন হামলা হয়, সরকার তাৎক্ষণিকভাবে 1 সদস্যের একটা বিচার বিভাগীয় কমিটি করেছিল
এখন 15 দিনের জন্য, এখন পর্যন্ত সেই রিপোর্ট হয়নি। আমাদের এখন সাগররুনি হত্যাকাণ্ড, আমরা শুনতাম এটার সঙ্গে আওয়ামী লীগ জড়িত, আমরা তার কোনো প্রতিকার পাইনি। মানুষ প্রত্যাশা করেছিল যে আমি এখন আপনি সিস্টেমটা না পরিবর্তন করা পর্যন্ত আমি সাগররুনির এই যে তদন্ত রিপোর্ট প্রকাশিত হবে না, এই যে ডিসি নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম, সেই অনিয়ম আপনি যতক্ষণ না পর্যন্ত সিস্টেম পরিবর্তন করতে পারবেন না। আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু আওয়ামী লীগের বেনিফিশিয়ারি না, তারা আওয়ামী লীগ করতো না, আওয়ামী লীগ সরকারের সাথে ছিল না, তারা গণ অভ্যুত্থানের মাইক্রোস্কোপে ট্রাস্টেড বলেই আপনি সেখানে দায়িত্বটা দিয়েছেন। তাদের একজনের কাছ থেকে কি আমি বেটার সার্ভিসটা আশা করতে পারি না? অবশ্যই আমি সিস্টেমটা পরিবর্তন চাই, কিন্তু একই সঙ্গে যাকে আপনি যেখানে যতটুকু দায়িত্ব দিয়েছেন তাদের কাছ থেকে তো আমি কতগুলো পরিবর্তন আশা করতেই পারি। এই যে চাঁদাবাজির কথা বললাম, চাঁদাবাজদেরকে আপনি বলেন তো কয়টা চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে সারা দেশে? বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর অত্যাচারে একটা বিরাট সংখ্যক মানুষ, তার দলটা বিভিন্ন সময়ে কতগুলো শক্ত অবস্থান নিয়েছে, এটি সত্য। বিএনপি শক্ত অবস্থান নিয়েছে সাংগঠনিকভাবে, কিন্তু কন্ট্রোল করতে পারেনি। এতদিন তারা বাইরে মেরেছে, এখন নিজেরা মারছে, একজন আরেকজনকে মারছে। কিন্তু এদের কয়জন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত? ঘটনা ঘটার পর সরকার উদ্বেগ প্রকাশ করে এবং এটি নিয়ে মানুষ ঠাট্টা মশকরা করে। তাহলে ওই যে মনে করিয়ে দেই, রানা প্লাজা ধসে পড়ার পর ঘটনার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছিল জামাত বিএনপি ধাক্কাধাক্কি করে এটা ফেলে দিয়েছে। তো সেই কালচারের কি রিপিটেশন আমি দেখছি না? আমি তো সেটি দেখছি, কিন্তু এখনো যে সম্ভাবনাটা আছে, মানে চেঞ্জের যে সম্ভাবনাটা শেষ হয়ে যায়নি, চেঞ্জের সম্ভাবনাটা শেষ হয়ে যায়নি। এখানে জনমানুষে কতগুলো পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটাকে আমি ইতিবাচক। তাহলে যেটা হবে যে আবার যে সরকার ক্ষমতা গ্রহণ করবে ভোটে, মানে রাজনৈতিক সরকার আসলে তারা কি একইভাবেই চলবে, সেই সংস্কৃতি চলবে? আমাদের রাজনৈতিক সরকার কি করতে পারে এটা আমরা দেখেছি। এই যে ঘটনাগুলো, আগের যে ঘটনাগুলো আমরা যেটা শুনলাম, যে রাজনৈতিক সরকার, রাজনৈতিক সরকারের অনেক কিছু তাদের কাছে একটা মনে হয় যে না এটা এইভাবে করবে, এটা সেই ক্ষমতাটা তাদের বেশি অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার যে জায়গাগুলোতে বেশি করতে পারে, তারা তো কিছু করলো না। ছিল আমি তো দেখছি না সেই জায়গাটায়, আমি শুধু চেষ্টা দেখছি এবং কথা শুনছি, কিন্তু আমি অর্জনটা দেখছি না। সেই জায়গাটা আমি যে কয়েকটা পয়েন্ট আপনাকে বললাম, এই পয়েন্টের মধ্যে আপনি কোনো অর্জন দেখেছেন না? আমি এই কথাটা সবসময় বলি। 2 দিন পরে হচ্ছে ডিসেম্বর মাস, তারপরে জানুয়ারি মাস। আমাদের প্রতি বছর নির্বাচনের কথা বলছি না, আমাদের জীবনের সংকটের কথা বলছি। জানুয়ারি মাসে আপনার ছেলেটা ক্লাস 4 থেকে 5-এ উঠবে বা 7 থেকে 8-এ উঠবে। প্রতি বছর তাকে রিঅ্যাডমিশন ফির নামে আপনার 6,000-7,000 টাকা দিতে হচ্ছে। একই স্কুল, একটা রুম পরিবর্তন হচ্ছে। আচ্ছা, সরকার কি যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে না এটি করা যাবে না, স্কুলগুলোকে যদি অর্ডার করে, স্কুলগুলো কি সরকারের নির্দেশ অমান্য করবে? তো এই যে পরিবর্তনটা, এটা কি কোনো সংস্কার মনে হয় না আপনার কাছে? জি, একই রকম আমিও যদি এরকম বলি যে ধরেন যে কোনো একটা গভর্নমেন্ট সার্ভিস নিতে একজন সাধারণ পিপল যদি সেখানে যায়, তাহলে তাকে এইখানে সেইখানে বা এইটা দিতে হবে সেটা দিতে হবে, গভর্নমেন্ট কিছু ফি দিয়ে সে কাজটা হয়তো সে করবে। সে জমির খাজনা যদি কেউ দিতে যায়, আমি যদি বলি যে ঘুষ দুর্নীতি কমেছে, সেই জায়গাটা তো চেঞ্জ হয় না, ওই চেঞ্জ হয় না, মানে ওকে ওখান থেকে ওইখান থেকে। আপনি কয়েকদিন আগে নুরুল হক নূর গণঅভ্যুত্থানে এবং গত 15 বছরে তার একটা বিরাট কন্ট্রিবিউশন আছে লড়াইয়ে, তার স্টেটমেন্ট, ঘুষ দুর্নীতি বেড়েছে, অনেকেই বলছে। আচ্ছা, এই সময়কালে আপনি কয়জন দুর্নীতিবাজকে গ্রেপ্তার হতে দেখেছেন? আপনি অ্যাকশনের ভেতর থেকে মেসেজটা দিবে। একটা সরকার A to Z একটা দেশের সমস্ত দুর্নীতিবাজকে ধরতে পারে না, এটা সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব না। কিন্তু আপনি যে কাজটা করবেন, অন্তত মেসেজটা যাবে দুর্নীতিবাজদের কাছে যে সরকার শক্ত কতগুলো পদক্ষেপ নিচ্ছে, যদি ধরা পড়ি তাহলে আমার বিপদ আছে। এই বার্তাটাকে আমরা দিতে পেরেছি না? এই বার্তাটা এখনো পৌঁছায় না, যে কারণে আমরা প্রতিদিনই বিভিন্ন রকম ঘটনা দেখতে পাচ্ছি। যে ফরিদুল হক ভাই, আপনি কি বলতে চান বলেন? না, মানে এইগুলো তো ধরেন ব্যাপারটা হচ্ছে যে এই সরকারের আলাদা করে কোনো আসলে মানে সরকারের আলাদা করে আমরা যেটা হয়েছে যে সরকারের উপর আমরা একটা মানে এটা হয় কি সরকারকে কিছুটা দায় মুক্তি দেওয়া টাইপের মনে হতে পারে, কিন্তু এটা বাস্তবতা। সরকারের আলাদা করে তেমন কোনো এজেন্সি নাই। সরকার এজেন্সিগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলো। সরকার কিভাবে ফাংশন করে, যার শক্তি যত বেশি
যে যত প্রেসার ক্রিয়েট করতে পারে সরকারকে, সে তার মতো করে সরকারকে ওইদিকে টার্ন করতে পারে। এখন ধরেন মনে করেন এই কালচার কি দেখতে পাচ্ছেন এখন? এটাই বিষয়টা তো তাই। এটা তো ধরেন ওই যে উনি আচ্ছা, বললেন, সেটা কি সরকারের যে মানে মেরুদণ্ড ভেঙে গেল, মেরুদণ্ড নড়বড়ে না, এই সরকার যদি মেরুদণ্ডওয়ালা সরকার হইতে যাইতো, তাহলে যেটা হইতো আপনি খেয়াল করে দেখেন, প্রথম থেকে কিন্তু একটা আলোচনা আছে যে এটা একটা অনির্বাচিত সরকার। তার মানে এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রথম থেকে চ্যালেঞ্জ করা হয়েছে। বোধহয় আরো মেরুদণ্ড বেশি শক্ত। না, এটা প্রথম থেকে একটা চ্যালেঞ্জে আছে, সে একটা লেজিটিমেসি চ্যালেঞ্জে তাকে আমাদের এখানকার ধরেন মনে করেন রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক মহল থেকে ফেলা হয়েছে প্রথম থেকে একদম। তো এই লেজিটিমেসির যে চ্যালেঞ্জ নিয়ে সে যদি ধরেন শক্ত হইতে যাইতো, তাহলে তাকে আসলে ধরেন কিছুটা করতে হইতো, ডিক্টেটরশিপ করতে হইতো, এছাড়া সেটা পারতো না। কারণ তাকে তো রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করে করতে মনে হয় না যে জনগণ সেটাই হতে পছন্দ করত। জনগণ পছন্দ করতো, কিন্তু জনগণকে পছন্দ করার মধ্য দিয়ে জনগণ তো ধরেন মনে করেন বিচ্ছিন্ন মানুষ, সংগঠিত শক্তি তো না। সংগঠিত শক্তি ছাড়া সরকার আসলে এই ধরনের ভলাটাইল সিচুয়েশন একটা সরকার রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবে না। তাকে রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করতে হবে, ঠিক আছে? এখন রাজনৈতিক দলগুলোর উপরে যখন নির্ভর করতে হবে, সেখানে আবার পুরনো ব্যুরোক্রেসির উপরে তার নির্ভর করতে হচ্ছে, পুরনো পুলিশের উপরে তার নির্ভর করতে হচ্ছে, মিলিটারি আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু, তাদের উপরে তাকে নির্ভর করতে হচ্ছে। কারণ আইন শৃঙ্খলার একটা বড় অংশ মিলিটারির কারণে এখনও ধরেন মোটামুটি স্ট্যাবল আছে। তো এই জায়গাগুলোর উপরে তাকে যেহেতু নির্ভর করতে হচ্ছে, সে যদি কোনো শক্ত ডিসিশন নিতে যায়, কোনো একটা পক্ষের ইন্টারেস্টের সাথে যদি ক্ল্যাশ করে, তখন ওই পক্ষ যদি তাকে পিছু টান দেয়, সরকার দুর্বল হয়ে যায়। তার তো অনেকগুলো খুঁটি আছে এখানে, যে কোনো একটা খুঁটি যদি সরিয়ে দেয় সেটা দুর্বল হয়ে যায়। সো এটা মনে করার কোনো কারণ নেই। সবগুলো পক্ষ খুব করে চায় যে ধরেন এরকম কি যে বিএনপি খুব করে চায় যে এই সরকারটা খুব জনপ্রিয় হোক, খুব শক্ত হোক, দুর্নীতি বন্ধ করে দেখ, চাঁদাবাজি বন্ধ করে দেখ, হয়ে যাক। তাহলে তো বিএনপির জনপ্রিয়তা কমে যায়, বিএনপির ক্ষমতায় আসা রিস্কি হয়ে যাবে। জামাত ইসলাম কি তাই চায়? আর্মি কি চায় যে সরকার খুব করে শক্তিশালী হোক? আর্মি বরঞ্চ ধরেন যাদের স্বপ্ন আছে এই ধরনের সিচুয়েশন আসলে, যাদের চোখে 111 ভেসে ওঠে, তারা তো চায় এটা ফেল করুক, ফেল করলে আমরা 111 করতে পারবো। বিএনপি কি চায়? ও কিছুই যাতে করতে না পারে, দ্রুত ইলেকশন দেখ, আমরা এসে সব করব। এটা চায়। জামাত কি চায়? এক একজনের এক একটা চাও। এনসিপি আসলে ধরেন যেটা চাইছিল যে আমরা আসলে সবাইকে নিয়ে আমরা একটা মিনিমাম সংস্কার করে যাতে একটা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করতে পারি। একটা ডেমোক্রেটিক প্রসেসে গেলে যেটা হবে, আপনি ধীরে ধীরে এইখান থেকে বেরোতে পারবেন। নাহলে এই প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনি আবার রাখেন, আবার সেই পুরনো রাজনীতি ফেরত আসবে, যেটা অলরেডি আমরা দেখতেছি। এবং আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু এইখানে একটা ফ্যাসিবাদ ছিল, একটা মাফিয়া শাসন ছিল, আমাদের বহু পর্যায়ের জুলুম হয়েছে, জুলাইতে গণহত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, লুটপাট হয়েছে, টাকা পাচার হয়েছে, এমনও কোনো অপকর্ম নাই এখানে হয়েছে। এগুলোর বিচারটা হোক, মানুষের কাছে বিচার হচ্ছে, এটা মানুষের জন্য একটা বিরাট বড় ব্যাপার। বিচার মানে শুধু দেখানোর জন্য না, বিচার মানে শুধু ওই ক্রিমিনালকে আপনি বিচার করতেছেন তা না। বিচার করার মধ্য দিয়ে সমাজে আপনি আসলে ইনসাফ যে কায়েম হচ্ছে, সেটার একটা সমাজকে আপনি একটা বার্তা দিতে পারেন। মানুষের মনে তখন শক্তি ফেরত আসে। মানুষ মনে করে যে না, এখানে যে যত বড় হোক তাকে আপনি অন্যায় করে সে পার পেতে পারবে না। এই পুরো জিনিসটা যে এই যে বিচার এবং ধরেন সংস্কার করে আপনার ধরেন একটা গণতান্ত্রিক পথে যাওয়া, এটার জন্য সবার যদি ধরেন মনে করেন ঐক্যমত না হয়, সবাই যদি একইভাবে না চায়, এটা করা কঠিন, যে কারোর জন্য। আমরা শেষ পর্যায়ে চলে আসছি শরীফ ভাই, আপনার কাছেও আবার একটু আসতে চাই, মানে অর্থাৎ জননিরাপত্তার আয়োজন সামনে কোনো হুমকি আছে কিনা? তার আগে আমি একটু ফরিদের কথার সাথে একটা জিনিস যুক্ত করি। গুম খুনের সাথে যুক্ত গত 15 বছর যারা এই তল্লাটের নিজেদেরকে রাজা মনে করতেন, আমি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কথা বলছি, তাদেরকে যদি আপনি আইনের মুখোমুখি করতে পারেন, তাহলে একটা সাব রেজিস্ট্রি অফিসের একজন দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারকে আপনি আইনের মুখোমুখি করতে পারেন না, এটা আমার বিশ্বাস করি না। কারণ আপনি দেখিয়েছেন যে প্রবল প্রতাপশালীদেরকেও আপনি আইনের মুখোমুখি করতে পারেন। এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি অনেকগুলো কাজ রাজনৈতিক বিরোধ উপেক্ষা করে আপনি করছেন, ভিন্ন মত উপেক্ষা করে করছেন। আপনি যখন চট্টগ্রাম বন্দরটাকে লাভজনক বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিতে চান এবং প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো তার প্রতিবাদ করে সমালোচনা করছে, আপনি সেটি না শুনে ওই বন্দরটা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত আপনি অটল থাকেন। তখন তো আপনি বলেন না যে রাজনৈতিক সহযোগিতার অভাবে আমি এটি করতে পারছি না। আপনি ডোমেস্টিক ইস্যুতে যে ইস্যুগুলোর সাথে পাবলিকের ইন্টারেস্ট জড়িত আছে, যে ইস্যুগুলো
যদি আপনি অ্যাড্রেস করেন তাহলে পাবলিক লাভবান হবে, সেই জায়গাগুলো সাধারণ মানুষ লাভবান হবে। বাজার সিন্ডিকেট আপনি প্রথমবার দমন করতে পারলেন, এখন কেন পারছেন না? যে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, সেটি আন্তরিকতার অভাব, কমিটমেন্টের অভাব এবং ভিন্ন কোনো এজেন্ডার দিকে দৃষ্টি যাওয়ার কারণে একজন ড্রাইভার যখন গাড়ি চালায় তখন তার চোখ যদি রাস্তায় না থেকে অন্যদিকে চলে যায়, দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক। অর্থাৎ সেই জায়গা থেকে এইভাবেই চলবে, সেটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আলোচনার পরে আমরা সেটাই বুঝতে পারলাম। আপনাদেরকে ধন্যবাদ, আমাদেরকে আলোচনা শেষ করতে হবে আজকে এখানে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আগামীকালকে আবারও দেখা হবে একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোহনার সঙ্গে থাকুন।